নিজে তো ধ্বংস হয়েছেনই, নিজের সন্তানকে কেন ধ্বংস করতেছে? যত প্রসেস ফুড আছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হলো ড্রাগস ইটসেলফ, 100% কেমিক্যাল। আর ডাক্তারের কাজ হচ্ছে রোগের চিকিৎসা করা, রোগীকে ওষুধের ভিতর চুবায় রাখা ডাক্তারের কাজ না। ডাক্তারদের প্রশ্ন করেছিলাম, তারা কি আপনাদের কাছে রোগ পুষতে আসে নাকি ওষুধ মুক্ত হইতে আসে? প্রসেসড ফুড, এই যে গাট ব্যাকটেরিয়া, ভালো খাবার খেলে ফাইবার থাকবে, নিউট্রিশন থাকবে, আমার গাটের ভালো ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে। এই ব্যাকটেরিয়া আপনাকে প্রোটেকশন দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যারা আপনারা অনলাইনে জয়েন করেছেন, আমাদের কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা সঠিকভাবে। আমরা যারা প্রসেসড ফুড খাই, এই প্রসেসড ফুডে আপনার নাই কোনো ভালো ফাইবার, নাই কোনো ভালো পুষ্টি। আর এই যে হোটেলে টোটেলে আমরা গেলেই দেখবেন টেস্টিং সল্ট ব্যবহার করে। এটা একটা সিরিয়াস নিউরোটক্সিন, এটা একটা সিরিয়াস নিউরোটক্সিন। তো টেস্টিং সল্ট দেওয়ার ফলে দেখবেন বাচ্চারা একবার যদি বাইরের খাবার খায়, ঘরের খাবার খেতে ইচ্ছুক না, কারণ ওগুলোর প্রতি তার আসক্তি জন্ম নেয়। এটা হচ্ছে আসক্তি করে, মনোসোডিয়াম গ্লুটামেট, অ্যাডিকশন করে, এবং একটা খাবার তার বেশি বেশি খাইতে মন চায়। আর যেহেতু এই খাবারগুলোতে ডিভয়েড অফ ফাইবার, মানে ভালো ফাইবার নেই, তো এই খাবারটা খেলে দ্রুত সুগার পিক করে। আর যেহেতু এখানে ভালো ফাইবার, ভালো ব্যাকটেরিয়ারা খায় আমাদের, তো যারা প্রসেসড ফুড খায় তাদের গাটের ভিতরে বাজে ব্যাকটেরিয়া তৈরি হয়, আর ভালো ব্যাকটেরিয়ারা মারা যায়, এবং ধীরে ধীরে তার চিন্তা ভাবনা নেগেটিভ হয়, ফুড চয়েস নেগেটিভ হয়, এবং যেই জিনিস নিজের জন্য অকল্যাণ, নিজের জীবনের জন্য যেটা অকল্যাণ, ঠিক সেটাই সে গ্রহণ করে। তার ডিসিশনগুলো হয় আত্মঘাতী ডিসিশন। যেই খাবার খেলে সে রোগী হবে, যেভাবে রাত জাগলে সে রোগী হবে, যেভাবে টেনশন করলে তার ক্ষতি হবে, যেভাবে সে অলসতা বিলাসিতা করলে তার ক্ষতি হবে, যেভাবে সে নিজের যত্ন নিবে না, মানে নিজের জন্য ভালো এমন কিছু সে করবে না, এবং নিজের আখেরাতকে সে ধ্বংস করে দুই হাতে, আর দুনিয়াতে রোগী হওয়ার জন্য সে ব্যতিব্যস্ত। তো এমন সিদ্ধান্ত সে নেয় হলো কারণ সে বুঝতে পারে না, কারণ তার পেটে বাজে ব্যাকটেরিয়া, অতএব সে নিজের জন্য সব খারাপ খারাপ জিনিসগুলো সে সিদ্ধান্ত নেয়। তো সেই তার খাবার চয়েস হবে ক্রিস্পি, ক্রাঞ্চি, ডুবো তেলে ভাজা, বেগুনি, পেঁয়াজও ছাড়া তার ইফতার হবে না, বুঝতে পারছেন? শরবত ছাড়া ইফতার হবে না। তারপরে সে ওই রাত্রে আবার খাবে হলো, কেউ কেউ বিরিয়ানিও খায়, কেউ কেউ কালাবুনা খায় পরোটা দিয়ে, কেউ কেউ মনে করেন যে খুব গুরুপাক খাবার খায়, যেগুলো সহজে হজম হতে চায় না। উচিত হচ্ছে সারাদিন রোজা রেখে পেঁপে, শশা, লাউ, মানে যেগুলো সহজে হজম হয়, পানি দেয়, যেগুলোর ভিতরে মানে পানি থাকে, বডিতে পানি দেয়, জীবন্ত খাবার যেগুলো, মৃত খাবার না। আর মৃত খাবার হলো যেটারে কয়লা বানাইছে, পোড়াইয়া কয়লা বানাইছে, এখন তো আর এই খাবারের কোনো অবশিষ্ট নাই কিছু। এই যে প্রসেসড ফুডগুলা, যেগুলো প্যাকেটের যা আছে, বিস্কিট বলেন, হ্যাঁ, বা প্যাকেটের মশলা যাই বলেন না কেন, যেগুলো প্যাকেটে পাওয়া যায়, তো এগুলো এই ফুড যেগুলো আমরা ফাস্ট ফুড বলি, জাঙ্ক ফুড বলি, যে ফুডই বলি না কেন, এগুলোর ফাইবার এবং নিউট্রিশন না থাকার কারণে খেলে ক্ষুধা মেটে না, আর তাড়াতাড়ি সুগার পিক করে, আর ভালো ব্যাকটেরিয়া খাবার পায় না, বাজে ব্যাকটেরিয়া গ্রো করে, লিকি গাটস, আইবিডি, অ্যালার্জি, আইবিএস, আরও হয় অনেক রকমের পেটের সমস্যা। আপনারা তো গ্যাস বলেন, কিন্তু গ্যাসের কারণ আছে। একটা লোক না ঘুমালে, টেনশন করলে তার হজম ভালো হবে না, গ্যাস হতে পারে। একটা লোক নষ্ট খাবার খেলে গ্যাস হবে। সঠিকভাবে তার ব্যায়াম করে না, পেরিস্টালটিক মুভমেন্ট নাই, তো খাবারগুলো খেলে জাম হয়ে থাকে। কিন্তু আমরা যখন পেটের ব্যায়াম করব, আমরা যখন দৌড়াদৌড়ি করব, লাফালাফি করব, আমার পেটের ভিতরে সার্কুলেশন হবে। আমরা যেমন এই যে ব্যায়ামগুলো করি, হ্যাঁ, তো এগুলোর ফলে কি হয়, এই পেরিস্টালটিক মুভমেন্ট, পেরিস্টালসিস, এই যে ফরওয়ার্ড প্রোগ্রেসিভ মুভমেন্ট, মানে এই যে খাবারটাকে নিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া, নিয়ে আস্তে আস্তে পাইপথে বের করা, এবং তার ভিতরে শোষণ। তো একটা লোক সারাদিন শুয়ে বসে থাকে, তো ওর পেটের ভিতর নড়াচড়া নেই, সার্কুলেশন নেই, হ্যাঁ, ওর তো পেটে ডাম্প হয়ে থাকবে। আর বুড়িয়ারটা এত বড়, হ্যাঁ, যে এমনি করবো এমনি থাকে, তাহলে তো হলো না জিনিসটা। তো এখন আপনার পেটের ভিতর থেকে 85% রোগ আসতেছে আমাদের খাবার।
তো এখন আমাদের এই যে প্রসেসড ফুড, এই যে গাট ব্যাকটেরিয়া, ভালো খাবার খেলে ফাইবার থাকবে, নিউট্রিশন থাকবে, আমার গাটের ভালো ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে। এই ব্যাকটেরিয়া আপনাকে প্রোটেকশন দেয়। কিছু খারাপ ব্যাকটেরিয়া আছে যেমন হেলিকোব্যাক্টর পাইলোরি, সেটা তো আপনাদের জন্য ভালো না, কিন্তু বেশি বেশি ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরে আছে। তো এই যে আলোচনাগুলা, এগুলো সবার জানা দরকার। বাচ্চাদের খাবার চয়েস কী হবে এগুলো শেয়ার করা দরকার। তা আপনারা যারাই আছেন আশা করি সবাই শেয়ার করবেন, ফেসবুকে এবং ইউটিউবে যারা দেখছেন সরাসরি, এবং এগুলো আপনারা জানেন কিনা, আপনাদের সবাইকে বুঝান কিনা, বাচ্চাদেরকে এভাবে বুঝান কিনা। এবং আপনারা দেখবেন যাদের বাচ্চারা যত বেশি প্রসেস ফুড খাবে, পরবর্তীতে ধীরে ধীরে তাদের বাচ্চারা তত বেশি গার্জিয়ানের সঙ্গে সম্পর্ক থেকে কাট অফ হয়ে যাবে। মাকে মানতে চাইবে না, মার কথা ভালো লাগবে না, মা ভালো কথা বললে ভালো লাগবে না, হ্যাঁ, দুর্ব্যবহার করবে, বেয়াদবি করবে, হ্যাঁ, বড়দের সাথে বেয়াদবি করবে, তেড়াং বেড়াং করবে। মানে তার যে নম্র, ভদ্র, সুন্দর, শিষ্ট আচরণ, যেটাকে বলে চক্ষু শীতলকারী সন্তান, সেটা থাকবে। আর পরবর্তীতে ধীরে ধীরে তাদের রাত জাগার স্বভাব হবে এবং সে পড়াশোনায় কতটুকু আগাবে বলতে পারবো না, তো যতটুকু আগাক ধীরে ধীরে সে আস্তে আস্তে মেধাশূন্য হবে আলটিমেটলি। লিপিড অক্সিডেশন কেন হয়? ওই যে অ্যাক্রিলামাইড, ওই যে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, ওই যে ট্রান্স ফ্যাট, হ্যাঁ, তো এগুলো সব হচ্ছে আপনার বাজে খাবার যা যা আছে। এছাড়া ক্যারেক্টারের ভিতরে টক্সিসিটি থাকলে ঘুমাই না, টেনশন করি, রাত জাগি, আর বাজে ব্যবহার, খারাপ ব্যবহার, চিল্লা পাল্লা, হ্যাঁ, আপন লোকদের সাথে দুর্ব্যবহার, টক্সিক বিহেভিয়ার, এরকম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। তো এগুলো হচ্ছে এই টক্সিসিটি, এটা আর একটা কারণ। আর হলো বেশি বেশি খেয়ে সেটাকে ব্যবহার না করা, অলসতা বিলাসিতা বেশি করা। আর হচ্ছে এই এমন খাবার খাওয়া যেটার ভিতরে, যেমন আমরা একটা গ্রিন টি খেলে ওখানে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি পাচ্ছি, হলুদে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি পাচ্ছি, নারকেলের তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি পাচ্ছি। কিন্তু আমি উপরন্তু যদি এই প্রসেসড ফুড, এটা আমাকে রুগী বানাচ্ছে, আমাকে ধ্বংস করছে, আমাকে খেয়ে ফেলছে, আমাকে শেষ করে দিচ্ছে, আমাকে সুস্থতা থেকে বের করে দিচ্ছে, অথচ আপনি কিভাবে বলেন যে ওইটা আপনার প্রিয় খাবার হতে পারে? আপনাকে এতটুকু জ্ঞান আল্লাহ আপনাকে দেয়নি যে আপনার আপন সন্তানকে নিয়ে আপনি পিজা খাওয়ান, বার্গার খাওয়ান, আপন সন্তানকে আপনার হাত দিয়ে চকলেট তুলে দেন, বিষ তুলে দেন, চিপস জুস তুলে দেন তার হাতে, হ্যাঁ, তাকে আইসক্রিম কিনে এনে খাওয়ান। তাহলে আপনি নিজের সন্তানের প্রতি এই হলো আপনার মমত্ববোধ, এই হলো আপনার দায়িত্বশীলতা। নিজে তো ধ্বংস হয়েছেনই, নিজের সন্তানকে কেন ধ্বংস করতেছেন? কেন তাকে কোক ফানটা খেতে দিচ্ছেন? ঠিক আছে? তো এই যে আপনারা মুভি দেখতে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, ফুড কোর্টে যাচ্ছেন, যা ইফতার করতেছেন এখানে ওখানে সেখানে, নষ্ট খাবারগুলো খেয়ে আবার সেলফি তুলে আপলোড দিচ্ছেন, ওহ আজকে আমার ফ্যামিলি টাইম, কোয়ালিটি ফ্যামিলি টাইম, হ্যাঁ, উইথ কোয়ালিটি পয়জন ইটিং, মানে ভালো বিষ খাইয়া সে ফ্যামিলি টাইম করতে আসে। আপনাদের এতটুক যদি মিনিমাম ফুড নলেজ না থাকে, তাহলে এটার প্রমাণ হলো বাংলাদেশে ঘরে ঘরে এখন ফার্মেসি ছোটোখাটো, এবং এই ওষুধগুলো ওই পরিবারের লোকই খায়। তো তাদের যে মিনিমাম ফুড নলেজ নেই তার প্রমাণ হলো বাস্তবে যে তারা ওষুধ খাচ্ছে। যেখানে আমরা এই খাবারের ভিতর মিশ্রিত কেমিক্যাল নিয়ে শঙ্কিত, সেখানে আপনি পিওর কেমিক্যাল দুবেলা খাচ্ছেন, গ্যাসের ওষুধ 2 বেলা, এটা ভয় লাগে না? পিওর কেমিক্যাল, ওটার ভয় লাগে না? ওটা তো পিওর কেমিক্যাল, 100 কেমিক্যাল, সেটা ভয় লাগে না কেন? ডায়াবেটিস ওষুধ বছর বছর করছেন, পিওর কেমিক্যাল, ভয় লাগে না কেন? পিওর কেমিক্যাল ইঞ্জেকশন মারতেছেন, ভয় লাগে না কেন? হ্যাঁ, পিওর কেমিক্যাল ব্যথার ওষুধ খাচ্ছেন, যেটার এন্ড রেজাল্ট হচ্ছে লিভার কিডনি দুটোই ড্যামেজ হবে, আপনি ভয় পাচ্ছেন না কেন? আপনার সেখানে ভয় লাগে না কেন? এটা ভয় লাগা উচিত না যে আমি এই প্রেশার ওষুধ খাচ্ছি, এই প্রেশার ওষুধ ভয়ঙ্কর, এটা বছর বছর খেলে আমার কিডনি যাবে, আমার আস্তে আস্তে আমার শরীরে সব যাবে, এবং যারা খাচ্ছে ডোজ বাড়ছে। তাহলে এই হাই ডোজ হচ্ছে কম্বিনেশন হচ্ছে, হ্যাঁ, 5/10, 5/20, 5/40, 10/40, এই যে কম্বিনেশন, একবেলা দুবেলা রেগুলার খাচ্ছেন, এই যে কেমিক্যাল পিওরটা খাচ্ছেন রেগুলার, সেখানে আতঙ্কিত হচ্ছেন না কেন? যেখানে আপনারা এখন অনেক সচেতন হচ্ছেন, কোথায় কেমিক্যাল ফার্টিলাইজার দেয়, পেস্টিসাইড দেয়, হাইব্রিড কোনটা, হ্যাঁ, ন্যাচারাল কোনটা, খুবই ভালো, মাশাআল্লাহ, খুব ভালো।
হ্যাঁ, বাতাসে কেমিক্যাল, বায়ু দূষণে বাংলাদেশ চ্যাম্পিয়ন, হ্যাঁ, গাছ বৃক্ষ নিধন হচ্ছে, গাছ কেটে ফেলছে, পরিবেশ নষ্ট হচ্ছে, মাটি নষ্ট হচ্ছে, খুবই ভালো মাশাআল্লাহ, অত্যন্ত সচেতন, কিন্তু সেই লোক কেমনে ওষুধ খাইতে ভয় পায় না, এটা তো বুঝলাম না। সে ওষুধকে পবিত্র মনে করে খেয়ে যাচ্ছে, এখানে ভয় লাগে না কিসের জন্য? এটা তো আরও ভয়ঙ্কর। তাইলে এই যে যত প্রসেস ফুড আছে, সবচেয়ে বেশি ভয়ঙ্কর হলো ড্রাগস ইটসেলফ, 100% কেমিক্যাল। বুঝলেন না কথা? তো আপনারা যদি বলেন যে না আমরা এটা বিশ্বাস করি না, ঠিক আছে, তাহলে আপনি বছর বছর খেয়ে দেখেন আপনার সমস্যা হয় কিনা। তাহলে প্রিয় দর্শক যারা অনলাইনে দেখছেন, সবাই শেয়ার করবেন প্লিজ। আমরা চাই যে একটু সবাই শেয়ার না করলে এটা মানুষের কাছে পৌঁছাবে না, আর না পৌঁছালে মানুষ বাঁচবে না, বুঝবে না, অ্যাটাক করার পরে বুঝবে। অথচ আপনি হার্ট অ্যাটাক করার 40-50 বছর আগে থেকে আপনার কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়, ব্লক হওয়ার প্রক্রিয়া। একটা ব্লক এক রাতে হয় না, 1%, 2%, 3%, 10% হতে 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 100% হতে কারো 40 বছর, 50 বছর, 60 বছরে যে হয়। কিন্তু আমরা আপনাদেরকে হওয়ার বহু আগে বলে দিতে পারবো যে হ্যাঁ আপনার শরীরে ব্লক হওয়ার মতো উপাদান আছে কিনা। সেটা তো পরীক্ষার মাধ্যমে বলতে পারবো, কিন্তু আপনার চরিত্র বিশ্লেষণ করে বলে দিতে পারবো। যে এইসব প্রসেস ফুড খায় হচ্ছে, তার কোনো সন্দেহ নাই। যে খাওয়ার উপরে খায়, বারবার খায়, তার হচ্ছে। যে মোটা হচ্ছে, দিন দিন পেট বাড়ছে, ভুঁড়ি বাড়ছে বা ওজন বাড়ছে, হ্যাঁ, তো তার হচ্ছে। যে রাত জাগে তার হচ্ছে, যে ব্যায়াম করে না তার হচ্ছে, যে অতিরিক্ত টেনশন করে তার হচ্ছে, বুঝতে পারছেন? যে নিজের যত্ন নেয় না তার হচ্ছে, যে নিজেকে সময় দেয় না তার হচ্ছে, যে নিজের স্বাস্থ্য নিয়ে ভাবে না তারও হচ্ছে। তাহলে এটা হলো তার চলাফেরা। আর রেজাল্ট আমরা দেখব, তার হোমা আয়ার বেশি, ভিটামিন ডি কম, টিজি বেশি, এইচডিএল কম, টিজি এইচডিএল রেশিও বেশি, প্রদাহ সিআরপি বেশি, ইনসুলিন বেশি, সুগার বেশি। এটা আমরা টেস্ট করে তার বলে দিতে পারবো হ্যাঁ আপনার হোমায়ার বেশি। তার মানে এখনও আপনি ডায়াবেটিস না, কিন্তু আপনার ডায়াবেটিস হবে। ডায়াবেটিস হওয়ার 10-12 বছর আগে পরীক্ষা করে আমরা বলে দিতে পারবো 10-12 বছর পরে আপনার ডায়াবেটিস হবে কিনা। এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা সবার উচিত শেয়ার করা। এবং আপনার চেহারা দেখে বলে দেওয়া যাবে, যার ধরেন ঘাড় কালো, বগল কালো, তো ইনসুলিন রেজিস্ট্যান্স, আঁচিল আছে ইনসুলিন রেজিস্ট্যান্স। একটা মেয়ে তার পিসিওএস মানে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, মাসিক হয় না, বগলের নিচে কালো হয়ে গেছে, ঘাড়ের নিচে কালো হয়ে গেছে, কালশিটা পড়ে গেছে, অবশ্যই ইনসুলিন রেজিস্ট্যান্স। দেখেন হোমায়ার তার বেশি হবে, তার আঁচিল থাকবে, ব্রণ থাকতে পারে, মাথায় টাক পড়তে পারে, দাড়ি হয়, মোষ হয়, বুকে লোম গজায়, মাসিক হয় না, বাচ্চা হয় না। তো এটা যারা বললাম যাদের ক্যারেক্টারের ভিতরে টক্সিসিটি, নেগেটিভ চিন্তা বেশি করে, তাদের ভিতরেও ব্লক তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? যারা রাত জাগে তাদের ভিতরে হচ্ছে। তো তাহলে এটা হলো অভ্যাসগুলো বললাম, তার চলাফেরাগুলো বললাম, যে এই চলাফেরা মানে তার অবশ্যই হচ্ছে। এবং ডায়াবেটিস হওয়ার সকল নিয়ামক তার ভিতরে উপস্থিত। যে ডায়াবেটিস কীভাবে হবে? যে কোষে জায়গা নেই, কোষে প্রদাহ, কোষে টক্সিসিটি। তাহলে কোষে জায়গা নেই মানে বেশি খায়, বার্ন করে না, বারবার খায়, ব্যায়াম করে না, কাম করে না, ওদিকে টেনশন করে, রাত জাগে, নিজের যত্ন নেয় না, ঘাসে হাঁটে না, রোদে যায় না, হ্যাঁ, ওভাবে রোজা রাখে না, 6 বেলা খায়, তো তার ডায়াবেটিস হবে। তো আপনাকে রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, কোষ খালি করতে হবে, আপনার প্রদাহ কমাতে হবে, রোজা রাখতে হবে, প্রসেস ফুড বাদ দিয়ে প্রকৃত খাবার খেতে হবে, চিনি বেশি, চিনি জাতীয় খাবার বাদ দিয়ে খেতে হবে, এমন খাবার খেতে হবে যাতে কম ইনসুলিন আসে, কম চিনি আসে, যেমন সবজি, ডিম, সবজি, মাছ, সবজি, মাংস, নারকেলের তেল, ঘি, হ্যাঁ, অলিভ অয়েল, তো এগুলোতে চিনি আসবে না, কম আসবে, ঠিক আছে? আর ভাত, রুটি, ফল, দুধ, এগুলোতে চিনি বেশি আসবে, ঠিক আছে? আর চিনি খেলে তো চিনি আসবেই। তাহলে দুধ চিনি দিয়ে চা খেলে, দুধ চিনি দিয়ে কফি খেলে, দুধ চিনি দিয়ে চকলেট খেলে, হোয়াটএভার, সব কিছুতেই অনেক বেশি চিনি আসবে। তাহলে আমার চিনি বেশি, আমি কেন আরও চিনি ঢুকাবো? প্রশ্ন হলো এই। তাহলে আমাকে চিনি জাতীয় জিনিস কম ঢুকাতে হবে, আর কোষ খালি করার জন্য আমাকে রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, ভালো ঘুমাতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। টেনশন করলে, রাত জাগলে সুগার বেড়ে যায়, তাহলে সুগার কমাতে হলে মানসিক প্রশান্তির চর্চা, হ্যাঁ, আমরা প্রশান্ত আত্মার চর্চা করতে হবে, এবং ভালো ঘুমাতে হবে। রাত জাগলে টেনশন করলে বাড়ে। তো এখন আপনি রাতে ঘুমাতে পারবেন না, এত বড় বিজনেসম্যান, এত বড় আপনি কাজ করেন, এত কাজ করেন, তো ঠিক আছে ঘুমায়েন না, কিন্তু সুস্থ থাকতে চান কেন? আবার বলেন কেন যে আপনার রোগ হবে না, বা আবার চিকিৎসাও করেন, হ্যাঁ, বাঁচতে চান রোগ থেকে, এটা তো সম্ভব না ভাই।
ওষুধ দিয়ে তো কেউ বাঁচতে পারবে না। ওষুধ খেতে 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 হার্ট অ্যাটাক হবে, ওষুধ খেতে 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 কিডনি নষ্ট হবে, ওষুধ খেতে 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 চোখ নষ্ট হবে, খেতে 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 লিভার ড্যামেজ হবে। যারা খাচ্ছে তাদের এটা হবেই হবে, আপনি শুধু অপেক্ষা করেন। এবং যদি মনে করেন যে না আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, তাহলে যান যারা খাইতেছে এখনই গিয়ে দেখে আসেন যে 10 বছর ওষুধ খাইছে তার কি পরিণতি, 20 বছর খাইছে তার কি পরিণতি, 30 বছর খাইছে তার কি পরিণতি, আর 40 বছর বললাম না, কারণ ও এখন আছে কিনা পৃথিবীতে এটা নিয়ে আমি সন্দিহান। হ্যাঁ, তো এরকম 40 বছর খাওয়ার পরে টিকবে কিনা আছে। তো যারা খাচ্ছে তাদের পরিণতিগুলো দেখবেন না, যে চিকিৎসা করতে করতে তার এখন কোথায় এসে দাঁড়াইছে। তা এখন আপনারা, আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন কিনা, সেটা হলো ডাক্তারদের প্রশ্ন করেছিলাম যে মানে কি বলে, হে ডাক্তারগণ, তো আপনারা একটু আপনার রোগীদেরকে জিজ্ঞেস করবেন তারা কি আপনাদের কাছে রোগ পুষতে আসে নাকি ওষুধ মুক্ত হইতে আসে, তারা কি ওষুধ খেতে আসে নাকি রোগ থেকে মুক্তি লাভের জন্য আসে, একটু জিজ্ঞেস করেন। যদি উত্তর হয় রোগীরা বলবে যে না আমি ওষুধ খেতে চাই না, সুস্থ থাকতে চাই, তাহলে প্রশ্ন হলো আপনারা তাদেরকে ওষুধ থেকে মুক্তি লাভ করার পথ দেখান না কেন? আর ডাক্তারের কাজ হচ্ছে রোগের চিকিৎসা করা, রোগীকে ওষুধের ভিতর চুবায় রাখা ডাক্তারের কাজ না। ডাক্তারকে তাকেই ডাক্তার বলা হয় যে ডাক্তার রোগীকে রোগ মুক্তির ব্যাপারে সাহায্য করে, রোগ থেকে মুক্তি পেতে। তা আপনি ডায়াবেটিস কেন হয়েছে রোগীকে ব্যাখ্যা করে কিভাবে মুক্তি লাভ করতে পারে সেটার উপায় বলবেন। আপনারা কি বলতেছেন, এটা থেকে বাঁচার কোনো উপায়ই নেই, ওষুধ খেয়ে যাও, তারপর তোমার ইনসুলিন দেবো, তারপর চোখ নষ্ট হলে এই দেখো আমাদের চোখের কেয়ার আছে, ফা কাটতে হলে ফা কেয়ার আছে, বুঝতে পারছেন? লিভার নষ্ট হলে এই দেখো আমার লিভারের কেয়ার আছে, আমার কিডনি কেয়ার আছে, আমার দেখো সব কেয়ার আছে, তুমি যা নষ্ট করবা সব কিছুর জন্য আমরা অপেক্ষা করে আছি। আর হার্টের জন্য তো আমার বিশাল কার্ডিয়াক আছে, হ্যাঁ, তো কোনো চিন্তা নেই, তোমরা হার্টে ব্লক বানাও, কোনো সমস্যা নেই, আমরা রিং পরিয়ে দিব। তোমরা হার্টে ব্লক আরও বেশি বানাও, আমরা তোমার বুক ফেড়ে দিব ইনশাআল্লাহ, তুমি কোনো চিন্তা করবা না, তোমার সব দায়িত্ব আমার। যে কটা অর্গান আছে তুমি ড্যামেজ করবা, আমরা সাহায্য করবো ড্যামেজ করতে, আর সেগুলোর আবার আমরা চিকিৎসা নিয়ে হাজির হব, বুঝতে পারছেন? তো এই যে একটা ডায়াবেটিস রোগী মুক্তি লাভ করবে কোষ খালি করে, তাকে বলবে 6 বেলা চিনি খাও, 6 বেলা চিনি খাও, আর ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ফল মানে চিনি, দুধ মানে চিনি, তাহলে 6 বেলা চিনি খাও। এই যে দেখেন বইয়ে লিখে দিয়েছে, সকাল 7টা 8টার ভিতরে রুটি মানে চিনি, তারপর আবার ডিম কুসুম ছাড়া, কুসুমে অপরাধ করছে, নাউজুবিল্লাহ মিন জালেক, আল্লাহ ভুল করে ডিমের মধ্যে কুসুম দিয়ে হেলাইছে। তো কোটি কোটি বছর মানুষ এই কুসুম লগে ডিম খাইছে। এখন আধুনিক বিজ্ঞানীরা মানে অত্যন্ত ভালো গবেষকরা বাইর করছে কুসুমের মধ্যে ঝামেলা, তো তোরা কুসুম ছাড়া ডিম খাবি। তো কথা হলো এই কুসুম ছাড়া ডিম খাইছে যে 10 বছর ধরে ডায়াবেটিস চিকিৎসা করায়, তো ডায়াবেটিস কিন্তু মুক্ত হয় নাই, বরং ওষুধ বাড়ছে, এখন ইনসুলিনে যুক্ত হয়েছে। তা কুসুম ছাড়া ফালাইয়া দিয়া খাইয়া আমার লাভটা হলো কি? তো তাকে চিনি বেড়ে গেছে, রুগীকে সকালে কয় চিনি খা মানে রুটি ডাল ইত্যাদি, আবার 11টা বাজে আবার চিনি খা মানে মুড়ি বিস্কিট খই ইত্যাদি, আবার দুপুর 2টা বাজে আবার চিনি খা ভাত ডাল ইত্যাদি, তারপর বিকেল 5টা 6টা আবার চিড়া মুড়ি ফল মানে চিনি, আবার 8টা 9টার দিকে রাত্রে আবার চিনি খা মানে ভাত ডাল, আবার ঘুমানোর আগে দুধ খাও মানে চিনি খাও মানে ঘুমানোর আগে 11টা বাজে রাত্রে। আর তাহলে ঘুমাবে কটায়? তা এখন এইভাবে তাকে বারবার চিনি খাওয়ানো হচ্ছে যে রোগটা যেন কোনোদিন ভালো না হয়। আর ওষুধ দিয়ে রক্তের চিনি কোষে ঢুকায়, কোষের 12টা বাজায়, এইভাবে চোখ নষ্ট হয়, এইভাবে লিভার ড্যামেজ হয়, এভাবে কিডনি নষ্ট হয়, এভাবে নার্ভ ড্যামেজ হয়, এভাবে গিরাগারা ক্ষয় হয়, মাজা যায়, শক্তি যায়, এনার্জি যায়। তো রুগীটা একেবারে আমি ডায়াবেটিস, এখন আর শক্তি নেই, নেতান্না পোতান্না হয়ে গেছে চিকিৎসা করতে করতে। তাহলে চিকিৎসা করতে করতে রুগীটা এরকম পোতাইয়া গেল কেন? চিকিৎসা করতে করতে রুগীটা নেতাইয়া গেল কেন? চিকিৎসা করতে করতে রুগীর শক্তি শেষ হইয়া গেল কেন? চিকিৎসা করতে করতে রুগীটা রুগী হইল কেন? তাহলে চিকিৎসা সুস্থ মানুষ কি দেখতে রুগীদের মতো নাকি? সুস্থ মানুষের চেহারা চলাফেরা সব আলাদা আলাদা, আর রুগীদের চেহারা চলাফেরা সব আলাদা আলাদা। একটা বলিষ্ঠ লোক হাঁটলে সুন্দর করে হাঁটে, দেখলে বোঝা যায় শক্তিশালী, শক্তি আছে। আর রুগীরা যেখানে যেখানে নেতা নেতা, আমি রুগী, আমার ডায়াবেটিস। হ্যাঁ, তা এখন মানে রোগ পুষতেছে, 6 বেলা চিনি খাওয়াচ্ছে, রুগীকে আরও বড় রুগী বানাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে পবিত্র, কারণ কি আপনারা সেটাই বিশ্বাস করেন, সবাই যেটা করে। গোবেলসীয় পদ্ধতি হলো ওই যে হিটলারের যে ছিল,
গোবেলসীয় পদ্ধতি হলো যে মিথ্যা সবাই মিলে বললে মানুষ এটাকে সত্য হিসাবে ভাবে, আর মিথ্যা রিপিটেডলি বললে মানুষ এটাকে সত্য হিসাবে ভাবে। তো যখন রিপিটেডলি সবাই মিলে বলবে এক বাক্যে, সব শিয়ালের একরা বলবে ডায়াবেটিস ভালো হয় না, এটা আনের জিনের দোষ, আনের বাপ মা জিন থেকে আপনার ধরছে। তো ঠিক আছে, তা আমারে ধরছে, তা আর বাপরারে ধরছে কার জিনের থেকে? আর দাদার দাদির তো আসিল না। তো যাক, তো হেরা জিনের দোষ কইয়া কবো যে এ কোনোদিন ভালো হবে না, তো কী করতে হবে? ওষুধ খাবেন, তারপরে ইনসুলিন দেবেন, তারপরে কয় বাকিটা যখন ইনসুলিনের কাজ হয় না, যখন 200-250 ইউনিট ইনসুলিন দিয়েও যখন ব্লাড সুগার, কয় এবার আল্লাহরে ডাকেন, বাড়ির যেয়ে রেখে দেন বব। তো তাহলে যদি সম্ভব হয় তাহলে এইভাবে চলাফেরা করে একটা মানুষ এসে এখানে দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমি এক্স্যাক্টলি এইভাবে চলেও আমি রোগী হয়েছি। আসেন, আপনাদের মধ্যে কেউ নেই? একজনও নেই যে আল্লাহর দেওয়া নীতি মেনে চলেন? একজনও নেই আপনারা যে কোরআন হাদিস মানেন? একজনও নেই? বলেন কি, বলেন কি আপনারা না কোরআন হাদিস মানেন? তাহলে আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করতেছেন যে প্রতিনিয়ত, যে আল্লাহ যে প্রকৃত খাবার খেতে বলছেন, পিওর ফিড, হালালাং তৈবান। হোয়াট ইজ তৈবা? তৈবা মানে কি? তৈবা মানে কি প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, যেটা আপনার জন্য ক্ষতি, যেটা আপনার 60-70টা রোগের কারণ, এটা কি তৈবা? বাবারে তৈবা মানে কি এটা? তাহলে হলকম পর্যন্ত খাওয়া কি আপনার আল্লাহ বলেছেন? হ্যাঁ, একটা খাওয়ার উপরে আর একটা খাইতে কইছেন? নাকি রোজা রাখতে বলছেন? নাকি ক্ষুধা লাগলে খাইতে বলছেন? নাকি এক ভাগ খাইতে বলছেন? নাকি শরীরের হক আদায় করতে বলছেন? নাকি 5 ওয়াক্ত নামাজ জামাতে যে মসজিদে পড়তে বলছেন? নাকি রাত জেগে থাকতে বলছেন, রাতে ঘুমাইতে নিষেধ করছেন? আপনারা এই যে এত আল্লাহ ভক্তরা, আলহামদুলিল্লাহ, তো আপনারা তো আল্লাহর সব নিয়ম মানেন, তাই না? মেনেই তো আজকে আল্লাহর দেওয়া মেডিসিন খাইতেছেন, নাকি ড্রাগস? কিরে ভাই কথা বলেন না যে? মানে একজনও নাই এরকম, নট এ সিঙ্গেল পার্সন। কি আশ্চর্য! তাহলে আল্লাহ এখন কাকে নিয়ে জান্নাতে দেবে? এত ঝামেলায় পড়ে যাবে। জান্নাত তো বানাইছে অনেকগুলা, কোথায় দেবে, কেমনে দিবে? এটা টেনশনের ব্যাপার। তা আপনি কি জানেন যে একটা আয়াতকে অস্বীকার করাও কত বড় গুনার কাজ? সিঙ্গেল আয়াত। তা আপনি তো অনেকগুলো অস্বীকার করতেছেন, ঘুমের ব্যাপারে, খাওয়ার ব্যাপারে অনেকগুলো অস্বীকার করতেছেন। তাহলে আপনি প্রকৃত মুসলিম মানে সুস্থ, বিলিভ মি। প্রকৃত মুসলিম মানে তাকতওয়ালা বেড়া, শক্তিশালী। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। তো চলেন দুর্বলের চর্চা করি। আল্লাহ যেহেতু শক্তির চর্চা করতে বলেছেন, আল্লাহর কাছে শক্তিশালী মুমিন আর একটা দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় কেন বলতে পারবেন? কারণ সে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য উপযুক্ত, কারণ সে প্রতিকূলতার ভিতরে বুক চেতায় দাঁড়ায় থাকতে পারবে। আর যে বেটা নিজেই কায়েম নাই, বিছানায় শীত ফটাং, হ্যাঁ আবার কি কায়েম করবো? হ্যাঁ তো নিজেই ফটাং শীত। হ্যাঁ নামাজই পড়তে পারেন না, সেজদা দিয়ে আর গিরা শেষ, মাজা শেষ, হ্যাঁ বলে কায়েম করবো, নিজেই শীত পটাং এ বলে কায়েম করবে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা হলেন তাদের ডিসেন্ডেন্ট। তো আপনারা চলেন দুর্বলের চর্চা। দুর্বলের চর্চা মানে কি জানেন? যে অলসতা, বিলাসিতা আর শক্তির চর্চা না করা, আর এমন খাবার খাওয়া যেটাতে না আছে পুষ্টি, না আছে ফাইবার, না আছে শক্তি, না আছে। ঠিক আছে? তাহলে এই যে যেই খাবারটা দেখেন, এই যে সোডিয়াম অক্টানাইল সাকসিনেট, ফসফরিক অ্যাসিড দাঁতের ক্ষয় করে, আবার কেউ কেউ ডায়েট কোক খায়, আর্টিফিশিয়াল সুগার, কেউ কেউ জিরো ক্যাল খায়। ওরে মা, আর্টিফিশিয়াল চিনি! তোমাকেও চিনি মনে হয় যে কোনো জায়গা দিয়ে পুশ করে দিলে ভালো হতো, কফি আনে মার মতো। মানে তোমাকে চিনি এত প্রিয় যে কেমিক্যাল খাইতে হবে, তোমার চিনির বদলে কেমিক্যাল খাইতে হবে। কেন রে ভাই, কেন? এই আর্টিফিশিয়াল সুগার এটা যে কত ভয়ঙ্কর, এটা প্রথমে একটা কীটনাশক তৈরি করতে গিয়ে তারা আবিষ্কার করে একটা সাদা পদার্থ যেটা খেতে মিষ্টি কিন্তু চিনি না। তো এটার ক্ষতিকর দিক কি? এটা প্রদাহ তৈরি করে, গার্ড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ভালো ব্যাকটেরিয়াগুলোকে, অ্যান্টিবায়োটিক যেভাবে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তো আর্টিফিশিয়াল সুগার খেলে আপনার বোধ বুদ্ধি নষ্ট হবে, আপনার পেটে বাজে ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, বাজে ব্যাকটেরিয়া তৈরি হবে। আর এই যে যারা ডায়েট কোক খায় তাদের বুদ্ধি হাঁটুর তলায়, বুঝতে পারছেন? এদের কোনো বুদ্ধি নেই। নিজের যে ক্ষতি করে, পাগলে নিজের ভালো বোঝে, ও নিজের পায়ে নিজে কুড়াল মারে, ওর বুদ্ধি হতে পারে না, ওর বুদ্ধি থাকা অসম্ভব।
এখন বুদ্ধি আছে কিন্তু আসলে নলেজ নাই, নলেজ নাই বলে তার বুদ্ধি আছে ব্যবসায়িক বুদ্ধি, হ্যাঁ, বাটপারি বুদ্ধি, সিটিংবাজি বুদ্ধি, মেলা বুদ্ধি অনেক রকম আছে, কিন্তু নিজের ভালো বোঝার বুদ্ধিটা নেই। নিজের সাথে সে নিজে জুলুম করতেছে, তার বুদ্ধি চিন্তা করেন। সে নিজের পেটে বিষ ঢুকাচ্ছে, তার বুদ্ধি চিন্তা করেন। তো এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে হবে না। তো এখন এই একটা জিনিসই আপনার ডায়াবেটিস, হৃদরোগ, হাইপারটেনশন এবং এর যে কমপ্লিকেশনস আছে, ডেন্টাল ইরোশন, অবেসিটি এবং তার যে কমপ্লিকেশনসগুলো আছে, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে আরও অনেক কিছু, সব কিছুর জন্য এটা দায়ী। তবে এই একমাত্র কারণ নয়। এই যে প্রসেসড ফুডগুলো আপনি খান, সেটাতে যেহেতু খেলে ক্ষুধা মেটে না, দেখবেন ভরপেট খাওয়ার পর একটু পর আবার খিদে লাগছে, গোগ্রা আসে খায় আবার খিদে লাগছে, এটা ক্ষুধা মেটে না। তো এই জন্যে এগুলো খেলে সবসময় অলওয়েজ হাংরি। এই যে আজকালকার ইয়াং জেনারেশন যারা এইসব খায়, হাংরি, অলওয়েজ হাংরি, যে কোনো সময় যে কোনো কিছু খাইতে পারে, তারা খাই একটা ভাবতে। কিন্তু রিয়েল ফুডটা খান, দেখবেন অনেকক্ষণ খিদা লাগবে না, ইউল বি স্যাটিসফাইড, ক্ষুধা লাগবে না, অনেকক্ষণ ফুলফিল থাকবেন, ক্ষুধা লাগবে না। তারপরে এই যে ড্রিঙ্কসগুলো, যেগুলো সফট ড্রিঙ্কস, এগুলো রিয়েলি সফট না, এগুলো হার্ড, কারণ কোমল পানীয় না এগুলো, এটা হাইলি অ্যাসিডিক এবং এটা হলো হাইপারটনিক সলিউশন, শরীর থেকে পানি টেনে নিয়ে যায়। অর্থাৎ এটা খেলে আপনার ক্ষুধা মিটবে না, বরং আরও তৃষ্ণা মিটবে না, আরও তৃষ্ণা লাগবে। এই জন্য তারা একটা কথা সবসময় বলে যে যত খাও তৃষ্ণা মেটে না, যত খাও তৃষ্ণা মেটে না। ইটস লিটারালি ট্রু, তারা মিথ্যা বলেনি, বুঝতে পারছেন? আবার ওইখানে বলছে যে তুমি এখানে কম খেয়ে যেতে পারবা না, বুঝতে পারেন? মানে এখান থেকে কম খেয়ে যেতে পারবা না, লিখে দিছে যে এখান থেকে কম খেয়ে যেতে পারবা না, এই খাবার যেই খাবে এখানে এমএসজি দেওয়া আছে, বেশি খাইতে হবে, কারণ আবার খাওয়ার পর আবার ক্ষুধা লাগে, আবার যাই খাবে, ক্ষুধা মিটবে না। তাহলে রিয়েল ফুড হচ্ছে সেইটা। রিজিক মানে কি? রিজিক মানে বুঝছেন, রিজিকের ভিতরে কিন্তু অনেক কিছু আছে। তো বলেছে রিজিক হচ্ছে এমন রিজিক যেটা তোমাকে শক্তিশালী করে, যেই খাবারটা তোমাকে শক্তিশালী করে, যে খাবারটা তোমাকে শক্তি দেয়, তোমার গঠন হবে, শক্তি হবে, এনার্জি হবে, স্ট্রেংথ হবে। তাহলে আপনারা যে এখন দুর্বল, অবশ্যই আপনার খাবার দুর্বল। আপনারা যে রোগী, তার মানে অবশ্যই আপনার খাবার খারাপ। আপনি যখন ওষুধ খান, তার মানে অবশ্যই আপনি নষ্ট খাইছেন, কোনো সন্দেহ নেই। তাহলে আপনার খাবার নষ্ট হওয়ার ফলে আজকে আপনার এই পরিণতি, আপনি দুর্বল, অক্ষম। একটা হলো সক্ষম আর একটা হলো অক্ষম। তাহলে অক্ষমরা হচ্ছে পরমুখাপেক্ষী, অন্যের দয়ায় চলে। আপনি একসময় অক্ষম হয়ে যাবেন যদি আপনি সক্ষম থাকতে থাকতে নিজের যত্ন না নেন। অবশ্যই আপনি অক্ষম হবেন, আমি গ্যারান্টি দিব, লিখে দিব, সিগনেচার করে দিব, হবেনি। আর যদি না হন তাহলে আল্লাহর আইন সত্য হবে না। কারণ ইউজ ইট অর লুজ ইট, আপনি যেটা ফেলে রাখবেন ধ্বংস হবেই হবে, যেটা ব্যবহার করবে না সেটা ধ্বংস হবে, এটি আল্লাহর আইন। মরিচা পড়বেই, জং পড়বেই ফেলে রাখলে। তা আপনি নি জয়েন্ট, এই যে এইগুলো নড়াবেন না, এই যে হিপ জয়েন্ট, তারপর শোল্ডার জয়েন্ট, এগুলো ঘোরাবেন না, হ্যাঁ, আর জয়েন্টে ব্যথা হবে না, এটা হতে পারে না। আপনি মাজা নাড়াবেন না, মাজার ব্যবহার করবেন না, আরও অতিরিক্ত ওজন দিয়ে মাজায় চাপ দেবেন, আপনার মাজা ব্যথা যদি না হয়, এটা হতে পারে না, হবেই। শুধু অপেক্ষা করেন, বয়সটা বাড়তে দেন। মূল রোগের কারণ হলো কোষে ওভারলোড, এটা খালি করতে হবে। খালি সবেলা খাইতে হবে না, না খেয়ে থাকতে হবে, রোজা রাখতে হবে, খালি করতে হবে। চিনি বারবার খেলে রক্তে চিনি আসবে, এত চিনি খাওয়া যাবে না। ভাত, রুটি, ফল, দুধ কিছুদিন স্টপ রাখতে হবে, ঠিক আছে? আর কোষখালির জন্য ব্যায়াম করব, রোজা রাখবো, ভালো ঘুমাবো, মানসিক প্রশান্তি, মানে যা যা করে রোগ হয়েছে তার বিপরীত চলব। তাহলে একটা মুমিনের চরিত্র যেমন হওয়া উচিত, বা একজন সুস্থ ব্যক্তির চরিত্র যেমন হওয়া উচিত, যে সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়বে, এশার পরে বা তারাবির পর ঘুমায় পড়বে, উঠে তাহাজ্জুদ পড়বে, ফজর পড়বে, রমজান মাসে দরকার আবার ঘুমাবে, প্রয়োজনে জোহরের পর আরেকটু ঘুমাবে। মোট 7-8 ঘন্টা ঘুমাতে হবে, আর বাকি সময় ইবাদত বন্দেগি করবে, ঠিক আছে? আর খাওয়া, আমি তো সেহারিতে এই যে বেকিং সোডা খাইছি আজকেও, লেবুর রসের সাথে, আর এই পানি শেষ। আর বেশিরভাগ সময় আমি এশার আগে খাওয়া শেষ করে ফেলি, তো প্রায় 22 ঘন্টা ফাস্টিং হচ্ছে। কিন্তু খেলা কিন্তু চলতেছে, ব্যাডমিন্টন খেলছি, কোনো অসুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ, নো প্রবলেম, খেললে কোনো প্রবলেম নেই। তো এটা আমার এই সাহসটা আসছে আমার যখন আমি রোজার মাসে যখন বিএমএতে যাই, আর্মি ট্রেনিং করে যে বিএমএ লং কোর্স,
আমার ফ্রেন্ড অনেকে আর্মি অফিসার আছে, আমার আব্বা তো আর্মিতে ছিল, আমাদের পোলাপান বেশিরভাগই আর্মিতে জয়েন করছে। আমি ডাক্তার, আমজাদ ডাক্তার, কাসেদ ডাক্তার, আর মানে কয়েকজন আছে দেশের বাইরে, কেউ কেউ আছে একটু ভিন্ন লাইনে আছে, অস্ট্রেলিয়াতে আছে লাবলু, সিমন আছে একটা বড় ব্যাংকের ভালো বড় কর্মকর্তা, মানে মোটামুটি আমরা মানে বাকি সব হলো আর্মিতে, সব অফিসার। যেমন সেলিম এখন আছে, ও হচ্ছে এখন ব্রিগেডিয়ার জেনারেল, তো আরও বড় পোস্ট পাবে ইনশাল্লাহ সামনে। তো এখন এই যে আপনার ওখানে রমজানে কিন্তু কোনো মানে ইয়া নাই, একই রকম ট্রেনিং চলে বিএমএতে, বুঝতে পারছেন? ওই রমজানেও সেম ফিজিক্যাল ট্রেনিং সব চলে। তাহলে ওরা রোজা রেখে যদি পারে, আমরা পারবো না কেন? আর একটা কৃষক কিন্তু রোজা রেখেও তার কৃষিকাজ কিন্তু করতে হয়। একটা শ্রমিক কিন্তু রোজা রেখেও তার শ্রমিকের যে যে কাজ তার কিন্তু করা লাগে, ঠিক আছে না? তো এখন আমরা একটু হাঁটলেও আমরা মরে যাবো তা কেন? আমাকে এত গুণে দিচ্ছে কি জন্যে? তাহলে রোজা রেখে যারা বলে ব্যায়াম করা যাবে না, এরা আর এক বেকুব ধরনের লোক। বরং রোজা রাখলে আরও ভালো ব্যায়াম করা যায়, আরও বেটার পারফরমেন্স হয়। হ্যাঁ, কেন? কারণ ওই সময় বডিতে সুগার ইনসুলিন কম থাকে এবং গ্রোথ হরমোন বেশি থাকে, তো যার ফলে বডিটার ভিতরে নিজস্ব এনার্জি খরচের যে প্রক্রিয়া সেটা আবার জাগ্রত হয়। আপনার ফ্যাট বার্নিং, আপনার যে ভালো ভালো হরমোনগুলা যেগুলো আপনার জন্য দরকার গুরুত্বপূর্ণ, সেগুলো বেশি বেশি তৈরি হয়, বেশি বেশি রিলিজ হয়। ওটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করতে পারবো না, সময়ের সংক্ষিপ্ততা শেষ। তবে এটা আপনারা কাইন্ডলি নিজেরা ট্রাই করে দেখতে পারেন, যে আপনার কিচ্ছু না, যে জাস্ট ধরেন ইফতারের ধরেন আধা ঘন্টা বা 30-40 মিনিট আগে একটু এমনি এমনি লাফান, হালকা ফ্রি হ্যান্ড কিছু করেন, দেখবেন শরীরটা একটু গরম হয়ে যাবে, আবার দেখবেন ভালো লাগা শুরু হয়েছে, আবার দেখবেন একটু আপনার শরীরটা হালকা হালকা ঘাম, দেখবেন এবার এনার্জি পাইতেছেন। নাহলে কিন্তু দুর্বল লাগবে, মনে হবে পড়ে যাবো, মনে হবে যে সারাদিন রোজা রেখে দুর্বল। কিন্তু যেই করবেন সেই আবার দেখবেন মানে শক্তি এমনি আসবে না, আনতে হবে। আমরা বুঝলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ডায়াবেটিস হওয়ার অনেক আগে শুরু হয়। তাহলে হুমায়ার 1 থাকলে ভালো, বেশি হলে কমাতে হবে। তো এখন যেই বাচ্চা বিকলাঙ্গ তারও হুমায়ার 1 থাকতে হবে, যেই বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী তারও হুমায়ার 1 থাকতে হবে, আর যেই বাচ্চা একদম সুস্থ তারও 1 থাকতে হবে। এই হচ্ছে কথা। যেই বুড়া আজকে এত 10টা ওষুধ খায় তারও হুমায়ার 1 থাকতে হবে, আর যে এখনও অসুখ তো হয় নাই, বুড়ো হয়ে গেছে কিন্তু অসুখ হয় নাই, তারও হুমায়ার 1 থাকতে হবে। তো এটার ব্যাপারে এটা ইউনিভার্সাল। তাই আপনার যদি বেশি থাকে কমাইতে হবে। কীভাবে কমাইতে হবে? রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, উপযুক্ত খাবার, যেটা আপনার রিপোর্টের আলোকে আসবে আমরা সেটা বুঝাবো, আমার ডাক্তার বুঝাবো, আমার পুষ্টিবিদ বোঝাবো। এখানে দেখেন একটা লোক আমাদের এখান থেকে বিনামূল্যে এতগুলো সার্ভিস নিয়ে গেল, তাই না? নিপা কোনো টাকা লাগেনি। এর আগে বহু টাকা দিয়ে ডাক্তার দেখায়, তার গর্ভে বাচ্চা আসেনি, এখন বিনামূল্যে পরামর্শ নিল, ইয়া করলো, তা এখন সে ভালো হলো। তা এখন এইটা সবার সামনে বলতে পারবে না, সমস্যা, তাহলে অসুবিধা। এবার বুঝতে পারছেন? তো অনেকে আমাকে বলে স্যার আপনি ডাক্তারদের ক্লাস নেন, এই নেই সেই নেন, কারণ আমি বলি আমি 10 বছরদের ক্লাস নিয়েছি। তো এরা কি করে, কোনো একটা সমস্যা হলে সব জায়গায় যে কমেন্ট করে, এই করে সে করে, কিন্তু উপকার পাইলে সেটা কোথাও স্বীকার করে না। তো বলেন হুমায়ার কত? 1। টিজিএইচডি রেশিও সিআরপি 3। সিআরপি মানে প্রদাহ। তাহলে টিজিএইচডি রেশিও কেন বাড়ে? অক্সিডাইজ কোলেস্টেরলের মাত্রা, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। প্রদাহ কেন বাড়ে? ওই যে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড এবং ডুবো তেলে ভাজা, এবং এগুলো নিয়েও আলোচনা করেছি। আর মানসিক প্রশান্তির চর্চা লাগবে, ঘুম ভালো লাগবে, এগুলো লাগবে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তাহলে হুমায়ার কমাতে হলে কোষ খালি করতে হবে, মানে রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, শেষ। আর ইনসুলিন কমাতে হলে ভাত, রুটি, ফল, দুধ সাময়িক বন্ধ থাকবে। চিনি কমাতে হলে ভাত, রুটি, ফল, দুধ সাময়িক বন্ধ থাকবে, পরে আবার আমরা খাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর হচ্ছে ইনসুলিন হলো 4-5, ব্লাড সুগার 5-6। তাহলে বলেন 1 হুমায়ার, 2 টিজিএইচডি রেশিও, 3 সিআরপি, 4-5 ইনসুলিন, 5-6 ব্লাড সুগার, আর 90-100 হচ্ছে ভিটামিন ডি। বলেন 1 2 3 4 5 5 6 90-100। তাহলে হুমায়ার বলেন সবাই, টিজিএইচডিএল, সিআরপি, ইনসুলিন, ব্লাড সুগার, ভিটামিন ডি। তো এইটা মুখস্থ রাখেন এবং আপনার রিপোর্টগুলো মিলান, ইনশাল্লাহ আপনার রিপোর্ট ভালো হবে। এবং আপনি এখন যদি ভালো নাও থাকে পরে ভালো হবে। এবং আমি বললাম তো, আপনারা আল্লাহর উপর বিশ্বাস রাখেন রে ভাই,
আপনি যদি আপনার ইমিউন সিস্টেমকে যেভাবে কোরআন হাদিসে বলা হয়েছে ঠিক সেভাবে খাবার দাবার ডিসিপ্লিন সুন্দর করে দেন, আপনাকে মিরাকল ঘটাতে আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং আল্লাহর সাহায্য থেকে কেউ নিরাশ হবেন না, কেউ নিরাশ হবেন না। তো সবাই আল্লাহকে খুশি করেন এবং তিনি আপনাকে সাহায্য করবেন রোগ মুক্ত হতে এবং সুস্থতা ফিরে পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।